বাবা সবাই একটু মনোযোগ দাও। আজকের ক্লাসে আমরা কি শিখবো? গতীয় ঘর্ষণ বা গতি ঘর্ষণ। গত ক্লাসে আমরা স্থিতি ঘর্ষণ শিখছিলাম। দেখো তো গতীয় ঘর্ষণের সংজ্ঞাটা কি বলতেছে? দুটি স্পর্শতলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে। এই কথাটার মানে কি বাবা? দেখো তো, দুটি স্পর্শতল, মনে করো এটা রাস্তা আর এটা একটা বস্তু, তাহলে এই দুটার স্পর্শতল কোনটা বলো তো? এই দুটার স্পর্শতল এই জায়গাটা না, মানে রাস্তার সাথে বস্তুটা যে জায়গাটা টাচ হয়ে আছে এটাই তো স্পর্শতল। স্পর্শতলের মধ্যে আপেক্ষিক গতি থাকে। আপেক্ষিক গতি থাকে বলতে আমি বুঝাইছি রাস্তার সাপেক্ষে এই বস্তুটা মুভ করবে। আপেক্ষিক গতি আমরা ভেক্টরে পড়ছি না? কোন একটা বস্তুর সাপেক্ষে যদি কোন একটা বস্তু মুভ করে তখন তো তাকে আমরা আপেক্ষিক গতি বলতাম। মনে নাই কথাগুলা বাবা? তা আমি বলছি আপেক্ষিক গতি থাকে, তার মানে রাস্তার সাপেক্ষে যদি বস্তুটা মুভ করে তার মানে তো তার মধ্যে গতি আছে। তাহলে আপেক্ষিক গতি থাকে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ ক্রিয়া করে, তখন রাস্তার ওই বস্তুটার মধ্যে একটা ঘর্ষণ কাজ করবে না বাবা? রাস্তার ওই বস্তুটার মধ্যে একটা ঘর্ষণ কাজ করবে না? ওই ঘর্ষণকেই বলা হবে গতীয় ঘর্ষণ। সবাই কি বুঝছো আমার কথাটা? তাহলে একটু আমি গত ক্লাসের পড়া আরেকবার একটু বলি, গুরুত্বপূর্ণ কারণেই বলতেছি, মনোযোগ দাও। এখানে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণে কি পড়ছিলাম? বস্তুটা স্থির থাকবে কিন্তু তারপরেও ঘর্ষণ কাজ করবে, তাই না? যেমন কি উদাহরণ দিছিলাম, মনে করো এই বস্তুটাকে 10 নিউটন বলে টান দিলে বস্তুটা মুভ হয়। আমি এই বস্তুটাকে টান দিতেছি 9.99 নিউটন, তখন বস্তুটা কি মুভ করবে? মুভ করবে না। কিন্তু তখন তো এই যে তুমি যে 9.99 দিলা তার জন্য তো একটা ঘর্ষণ কাজ করবে, তার জন্য তো একটা ঘর্ষণ কাজ করবে, কিন্তু বস্তু যেহেতু মুভ করতেছে না এই জন্য ওই ঘর্ষণকে আমরা বলতাম স্থিতি ঘর্ষণ। কথা বুঝিও, কথা বুঝছো নি? এবং এই 9.99 কে আমরা কি বলতাম বাবা? সীমান্তিক ঘর্ষণ। মানে 9.99 নিউটনের জন্য যে ঘর্ষণ কাজ করত তাকে বলতাম সীমান্তিক ঘর্ষণ। কথাটা কি আমার বুঝছো? শ্রাবণ মনোযোগ, কথাটা সবাই আমার বুঝছো বাবা? সীমান্তিক ঘর্ষণকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এফএস। বাবা একটা কথা একটু বলি, 9.99 কে সীমান্তিক ঘর্ষণ বলতেছি না, বলতেছি 9.99 নিউটন দেওয়ার জন্য যে ঘর্ষণ বল কাজ করবে সেটাকে বলি সীমান্তিক ঘর্ষণ। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে বাবা? এবার একটু আমার কথা শোনো, একটু বুদ্ধি খাটায় বলো তো, গতীয় ঘর্ষণে সীমান্তিক ঘর্ষণের মানটা কি সীমান্তিক ঘর্ষণের থেকে বলের মানটা কি বেশি হতে হবে না? যেমন আমি একটু বলি, শোনো না, তুমি দিচ্ছ 10 নিউটন, এটাকে আমরা বলি এফ দ্বারা প্রকাশ করি। এফ দ্বারা কেন প্রকাশ করি? কারণ তোমার দেওয়া বলটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এবং এই যে 9.99 নিউটন কাজ করতেছে তার জন্য যে ঘর্ষণ কাজ করবে সেটা হচ্ছে এফএস, তাই না বাবা? 9.99 নিউটন দিলে যে ঘর্ষণ কাজ করবে সেটা হচ্ছে এফএস। তাহলে বলো তো, কোন একটা বস্তুকে যদি মুভ করতে হয় তাহলে এফএস এর মানটা বড় হইতে হবে না এফ এর মানটা বড় হইতে হবে? অবশ্যই এফ এর মানটা বড় হইতে হবে, বড় হাতের এফ। তার মানে কোন একটা বস্তুকে যদি গতীয় ঘর্ষণে মানে গতিশীল হইতে হয় তার মানে এফ এর মানটা বেশি হইতে হবে এফএস এর তুলনায়। কথা বুঝো না? সীমান্তিক ঘর্ষণটা কি ছিল? ওই যে স্থির অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে, তুমি সীমান্তিক ঘর্ষণ থেকে যদি বেশি বল প্রয়োগ করো, মনে করো এই যে 9.99 দিলে সীমান্তিক ঘর্ষণ কাজ করে, 9.99 দিলে সীমান্তিক ঘর্ষণ কাজ করে, তাহলে 9.99 থেকে বেশি দিলেই তো বস্তু মুভ করবে, তাই না বাবা? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দরকার হলে লিখে নাও, একটা স্টার দিয়ে লিখে নাও এভাবে যে সীমান্তিক ঘর্ষণের তুলনায় বস্তুর উপরে প্রদত্ত বল বেশি হলে ওই বস্তুটা সামনে অগ্রসর হবে। বস্তুর উপরে প্রদত্ত বল বেশি হলে বস্তুটি গতিশীল হবে। স্যার সবাই এবার একটু স্যারের দিকে তাকাও, বলো মনোযোগ বাবা। মনে আছে আমরা যখন স্থিতি ঘর্ষণ পড়ছি তখন আমরা সীমান্তিক ঘর্ষণকে কি দ্বারা প্রকাশ করতাম? এফএস দ্বারা। কিন্তু বাবা মনে রাখবা, যেহেতু আমি এখানে গতীয় ঘর্ষণ বলতেছি তাহলে এখানে এফএস বলে আর কোনো কথা থাকবে না। এখানে কথাটা কি হয়ে যাবে? এখানে কথাটা হয়ে যাবে এফ কে। আমি একটু বলি কেন এস কেন কে? এস ফর স্ট্যাটিক। এস ফর কি? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে স্থিতিশীল। একটা ওয়ার্ড ইউজ করে না, বলে না স্ট্যাটিক ওয়েবসাইট, নাম শুনছো না তোমরা? হ্যাঁ, স্ট্যাটিক এনার্জি, ভেরি গুড। অনেকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক মানে যেটা চেঞ্জ হয়, আর স্ট্যাটিক মানে যেটা স্থিতিশীল থাকে। তাহলে এস ফর কি? স্ট্যাটিক। এবং স্ট্যাটিক দ্বারা আমি স্থিতি বুঝাইতাম, এই জন্য এফএস দ্বারা স্থিতি ঘর্ষণ, সীমান্তিক ঘর্ষণ
বা সীমান্তিক ঘর্ষণ মানে তো স্থির বস্তুর জন্যই তো হইতো। আর এখানে কে ফর কাইনেটিক, কে ফর কি বাবা? কাইনেটিক। কাইনেটিক মানে গতিশীল। দেখো খেয়াল করে দেখো, আমরা কিন্তু গতীয় ঘর্ষণই পড়তেছি। তাহলে মনে রাখবা গতীয় ঘর্ষণে এফএস দ্বারা আর কোনো কিছু থাকবে না, গতীয় ঘর্ষণে আমরা প্রকাশ করব সেটাকে এফ কে দ্বারা। কথা কি আমি বুঝাতে পারছি বাবা? আচ্ছা, এবার একটা টপিকের টাইটেল দাও, সাব টপিক, সেটা লেখো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আমরা কেন আগের ক্লাসে আমরা পড়ি নাই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে মিউ এস দ্বারা প্রকাশ করতাম। এবার পড়বো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে প্রকাশ করব মিউ কে দ্বারা। বাবা একটু আমার দিয়ে তাকাও তো, মিউ এস এর একটা সূত্র ছিল গত ক্লাসে পড়ে আসছো, বলো তাড়াতাড়ি বলো, 1 সেকেন্ডে বলো। ভেরি গুড, এফএস ডিভাইডেড বাই আর। তাহলে মিউ কে এর সূত্র কি হবে? না, মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই আর। মনে রাখতে পারবা মিউ কে এর সূত্র কি হবে? এফ কে ডিভাইডেড বাই আর। আচ্ছা, আমি সূত্রটা একটু পরে করি, আমি আগে সংজ্ঞাটা লিখে দিই। সংজ্ঞা লেখো দ্রুত, গতীয় ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাটা লেখো। লেখো কোনো বস্তু যখন অপর বস্তুর ওপর দিয়ে স্থির বেগে চলতে থাকে। স্যার স্থির বেগে কথাটা কেন বললাম? কারণটা একটু শোনো। কারণ দেখো গতীয় ঘর্ষণে তুমি যেহেতু গতিশীল, তুমি তো কোনো একটা ত্বরণেও গতিশীল হইতে পারো, অথবা সেম বেগেও তো গতিশীল হইতে পারো। এই জন্য আমি কথাটা উল্লেখ করে দিছি, স্থির বেগে গতিশীল থাকতে হবে, মানে বেগ বাড়ানো কমানো যাবে না, স্থির বেগে। কথা বুঝতেছ? তাহলে লেখো, হ্যাঁ সমবেগে, ভেরি গুড। স্থির বেগে চলতে থাকে গতীয় ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে, এবং আচ্ছা গতীয় ঘর্ষণ বলকে শর্টকাটে আমরা এফএস দিয়ে লিখে দেই, সরি এফএস না এফ কে, সরি, এবং অভিলম্বিক প্রতিক্রিয়া ব্র্যাকেটে কি লিখে দেব? বড় হাতের আর। অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে আলটিমেটলি আমি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকের বদলে সূত্রটা কি লিখতে পারি? মিউকে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই বড় হাতের আর। ব্যাস, সূত্রটা লিখে দাও বাবা। এটা কখন এই সূত্র? কখন? যদি একটা স্থির বেগে গতিশীল থাকতে হবে, কিন্তু বেগ বাড়ানো যাবে না কমানো যাবে না, মানে ত্বরণ আনা যাবে না। সবাই এতটুকু বুঝছো? একটু আমার দিকে তাকানো বাবা। এইখানে এই যে বস্তুটা মুভ করছে, গতিশীল ছিল, সাজিদ মনোযোগ ফোন রাখো। এখানে এই বস্তুটা যেহেতু মুভ করছে, এবং আমি কিন্তু বলেই দিছি স্থির বেগে চলতে থাকে, এমন কোন কথা আছে যে বস্তু স্থির বেগে চলতে বাধ্য? বস্তু তো একটা সুষম ত্বরণেও চলতে পারে বা সুষম মন্দনেও চলতে পারে, মানে তার মধ্যে তো ত্বরণ অথবা মন্দন থাকতে পারে। তখন সূত্রটা কি হবে সেটা একটু স্যার দেখাতে চাই। সবাই স্যারের দিকে তাকাও। তাহলে এবার স্টার দিয়ে লেখো যে সুষম ত্বরণ অথবা মন্দনে গতিশীল থাকলে, আমি আগে আমার মতো করে বুঝাই দিই, তারপর সুন্দর করে লিখে দিচ্ছি। আমি বললাম বস্তুতে যদি এ ত্বরণ বা মন্দন থাকে, তাহলে বাবারে কোন বস্তুর উপরে যদি ত্বরণ মন্দন এগুলি কাজ করে, তাহলে ওই বস্তুর বলের সূত্রটা আমরা কি জানি? F equal to ma। কথাটা বুঝিও, এটাই তো সূত্র। দেখো তো, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে বস্তু। আমি বস্তুকে এই দিক বরাবর এফ বল প্রয়োগ করতেছি, এবং মনে করো বস্তুটা মুভও করতেছে বাবা, তখন কি একটা ঘর্ষণ বল কাজ করবে না? ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তোমার গতির বিপরীত দিকে। তোমার গতি এই দিকে, তাহলে ঘর্ষণ বলকে ঠিক তার বিপরীত দিকে কাজ করবে না, মানে এদিকে কাজ করবে না। কথা বুঝতে পারি না? হ্যাঁ, তুমি যদি বস্তুটাকে সামনের দিকে মুভ করাও, সামনের দিকে যদি মুভ করাও, তাহলে এই যে এইদিকে ঘর্ষণ বল তোমাকে ধাক্কা দিবে না, যে মাটির মধ্যে এদিকে ধাক্কা দিবে না। আমি এই বলটাকে এদিকে লিখছি, সমস্যা কি? একই তো। তাহলে আমি বলতে পারি এফ যদি এদিকে থাকে, এফ কে কি বিপরীত দিকে থাকবে না? অথবা উল্টা ঘটনাটাও বলতে পারি, চিত্রটা যদি উল্টা আঁকি, যে এফ যদি এদিকে দেই, এফ এদিকে দিলে এফ কে এদিকে থাকবে। যেটাই হোক, তুমি যে বল দিচ্ছ সেই বলের দিকে বিপরীত দিকেই তো তোমার এফ কে, তাই না বাবা? তাহলে আলটিমেটলি ওই বস্তুটার মধ্যে কি বল কাজ করবে? বস্তুটার মধ্যে বল কাজ করবে হচ্ছে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। বুঝো নাই? আমি বললাম এফ ইকুয়াল টু এম এ, তাই না? এখন আমি বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করতেছি মনে করো, হ্যাঁ, তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে যাচ্ছে।
তাহলে আলটিমেটলি দুটা বল তো বিপরীত দিকে, একটা এফ বল সামনের দিকে, এফ কে বিপরীত দিকে, তাহলে আলটিমেটলি ওই বস্তুর উপরে কোন বল কাজ করতেছে, যেহেতু পরস্পর বিপরীত দিক, তাহলে বড় বল বিয়োগ ছোট বল। এফ অবশ্যই বড়, এফ বড় না হলে বস্তু সামনে আগায় কেমনে? কথা বুঝো নাই? এফ যদি বড় না হয় বস্তু সামনে আগায় কেমনে? ঘর্ষণ বল যদি বেশি হয় তার মানে তো বস্তুকে থামায় দিচ্ছে, কিন্তু এটা তো আমরা স্থিতি ঘর্ষণ পড়তেছি না, আমরা তো এটা গতীয় ঘর্ষণ পড়তেছি, তার মানে বস্তু গতিশীল, তার মানে এফ বড়, এই জন্য এফ থেকে এফ কেটা বাদ দিয়ে দিলাম। তার মানে এখান থেকে যদি আমি ত্বরণ বা মন্দন যেটাই হোক, যেটাই বের করতে চাই না কেন, আলটিমেটলি আমার এর সূত্র কি আসলো? এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম, বক্স করে রাখো। বাট আচ্ছা, এটা কি বুঝছো কিনা একটু আমার কথা শোনো স্যার। আমরা এই এফটাকে বলি কার্যকর বল। কি বলি? কার্যকর বল। কেন কার্যকর বল? মানে আলটিমেটলি বস্তুটার উপরে কি পরিমাণ বল কাজ করতেছে। আমি টানতেছে সামনের দিকে, ঘর্ষণ বলটাও তো পিছনের দিকে কিছু পরিমাণ বলটাকে ভ্যানিশ করে দিচ্ছে। হ্যাঁ আসতেই বলতেছি, সমস্যা নাই। আচ্ছা তুই বেড়া, এটা কোনো আমার কথা। আচ্ছা আমরা এটাকে কি বলি? এফটাকে কি বলি বাবা? কার্যকর বল বলি। কেন কার্যকর বল এই নামটা কেন দিলাম? কারণ দেখো তুমি যে বল প্রয়োগ করতেছো, ঘর্ষণ বল বিপরীত দিকে, তোমার দেওয়া বলটাকে কিছুটা মিনিমাইজ করে দিচ্ছে না, কারণ যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আলটিমেটলি দুইটা বাদ দিলে, দেখো দুইটা বাদ দিলে যেটা থাকে সেটাই তো কার্যকর বল। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ বাবা, অনেকে এই সূত্রটাকে আবার এভাবেও লেখে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। সামেশন এফ মানে হচ্ছে কার্যকর বল, মানে কি পরিমাণ কাজ করবে। সামেশন মানে কি? মোট যোগফল বিয়োগফল, হিসাব নিকাশ কইরা মোট মোট। যেমন একটা এদিকে কাজ করতেছে, একটা যদি তার বিপরীত দিকে কাজ করে, একটা বল এদিকে কাজ করতেছে আর একটা বল যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে মোট বল কি? দুইটা বলের বিয়োগফলের সমান না? কথা বুঝছো কিনা? মূল সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এটার মধ্যে লেখা যায় এফ এম কে মিউকে এখানে কাজে লাগতেছে না, তো ঘর্ষণ গুণাঙ্ক এখানে কাজে লাগতেছে না। হ্যাঁ তাহলে আমি বলতে পারি মেন সূত্র কোনটা বাবা? মেন সূত্র যে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, এরটুক মাথা রাখলেই তোমার হয়ে যাবে। কথা বুঝতে পারছি? দেখো এখান থেকে আমি কিন্তু এ মানে ত্বরণটা বের করে ফেলতে পারতেছি। বক্স করে রাখো, দুইটা সূত্রের দরকার হলে বক্স করে রাখো। আচ্ছা এখন আমরা বাকি আরো দুইটা বাকি ছিল না স্যার, বাকি দুটো পড়ে ফেলবো। একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। দেখো আবর্ত ঘর্ষণ মানে কি? বুঝাই তো যায় ঘুরতে ঘুরতে যে ঘর্ষণ বল কাজ করে। দেখো সংজ্ঞার দিকে তাকাও, যখন কোনো বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়, তাই না? যেমন চাকা রাস্তার উপর দিয়ে গড়ায় গড়ায় যায় না বাবা, গড়িয়ে গড়িয়ে যায়, তখন তার বিরুদ্ধে মানে তার এই যে গড়ানোর বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা কি বলি? আবর্ত ঘর্ষণ বলে। আবর্ত ঘর্ষণকে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ কি? ওই যে রোটেশন, এই জন্য আর। এস দ্বারা হচ্ছে স্ট্যাটিক বা স্থিতি, কে দ্বারা হচ্ছে কাইনেটিক বা গতিশীল, আর দ্বারা হচ্ছে আবর্ত। তাহলে আবর্ত ঘর্ষণের সূত্র কি? মিউ আর ইকুয়াল টু এফ আর ডিভাইডেড বাই বড় হাতের আর। মনে রাখতে পারবা? আচ্ছা এরপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ কি বুঝায় যায়? প্রবাহী হচ্ছে তরল বা বায়বীয় পদার্থ, কারণ এরা প্রবাহিত হয়। তো প্রবাহিত হইলে একটা সারফেসের সাথে আরেকটা সারফেসের যে ঘর্ষণ কাজ করে, অথবা একটা গতিশীল সারফেসের সাথে আরেকটা স্থিতিশীল সারফেসের যে ঘর্ষণ কাজ করে, হয় না অনেক সময়? মনে করো নিচের বায়ুটা একটু স্থির আছে, মানে কম মুভ করতেছে, উপরের বায়ুটা বেশি জোরে মুভ করতেছে, তাহলে নিচের বায়ুর সাথে উপরের বায়ু একটা ঘর্ষণ কাজ করবে। বা নিচের পানিটা স্থির আছে, তার উপরের লেয়ারের পানিটা মনে করো অনেক গতিশীল, তখন তাদের মধ্যে একটা ঘর্ষণ কাজ করবে না? এটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। দেখো সংজ্ঞা পড়লেই কিন্তু বুঝতে পারবা। কথা বুঝতে পারছি স্যার? তাহলে ঘর্ষণ এতটুকুই, এর বাহিরে আর কিচ্ছু নাই। তাহলে আমরা চলো আজকের ক্লাসে ঘর্ষণের কয়েকটা ম্যাথ করে এরপরে কেমিস্ট্রিটা শুরু করি। ওকে বাবা, বের করো দ্রুত।